শর্ট করে যেখান থেকে শেষ করেছিলাম। ক্রিপ হয়ে গেল। তো ইট ইজ প্রপার্টি অফ মেটেরিয়াল আন্ডার সাস্টেইন লোডিং ওভার আ পিরিয়ড অফ টাইম। ঠিক আছে। ফেটিক। ফেটিক হচ্ছে বেসিক্যালি ফেটিক মিনস টায়ার্ড। ফেটিক মিনস টায়ার্ড। ঠিক আছে। আমি অনেক দূর দৌড়ালাম, দৌড়াতে দৌড়াতে আমি টায়ার্ড হয়ে গেলাম, তাকে বলা হয় ফেটিক। ডিটেরিওরেশন অফ মেটেরিয়াল। Deterioration of material under repeated cycles of loading, resulting in progressive cracking, ultimately leading to fracture, is known as fatigue. Fatigue কি বলছে? Deterioration of material, মেটেরিয়ালটা ক্ষয় হচ্ছে আন্ডার রিপিটেড সাইকেলস অফ লোড, মানে অনেকবার করে, বহুবার করে, বারবার করে লোডিং করছে, রেজাল্টিং ইন প্রোগ্রেসিভ ক্র্যাকিং, আলটিমেটলি লিডিং টু ফ্র্যাকচার, তাকে বলা হয় ফেটিগ। লাস্ট হচ্ছে রেজিলিয়েন্স। Resilience হচ্ছে the property by virtue of which the material can absorb energy when deformed elastically is known as resilience. Very, very important. Resilience হচ্ছে এটা হচ্ছে property by virtue of which the material can absorb energy when deformed কখন না when deformed elastically. Resilience বার করার জন্য আমাদের আছে মডুলাস অফ রেজিলিয়েন্স, যেমন মডুলাস অফ টাফনেস। সিমিলারলি এখানেও চলে আসছে আমাদের মডুলাস অফ রেজিলিয়েন্স। ভেরি ইম্পর্টেন্ট। মডুলাস অফ রেজিলিয়েন্স কি? ওয়ার্ক ডান অর ইলাস্টিক এনার্জি অন ইউনিট ভলিউম। রেজিলিয়েন্স ওয়ার্ক ডান অর ইলাস্টিক এনার্জি, অর্থাৎ ইলাস্টিক রিজিয়নের উপরে কিন্তু মডুলাস অফ রেজিলিয়েন্স কাজ করবে। ওয়ার্ক ডান অর ইলাস্টিক এনার্জি পার ইউনিট ভলিউম। ওয়ার্ক ডান বা ইলাস্টিক এনার্জি পার ইউনিট ভলিউম অফ আ মেটেরিয়াল, তাকে বলা হয় মডুলাস অফ রেজিলিয়েন্স। ঠিক আছে। মডুলাস অফ রেজিলিয়েন্স কিভাবে বার করবো? ওটা অনেক সময় আমরা ছোট ই দিয়ে রিপ্রেজেন্ট করি। মডুলাস অফ রেজিলিয়েন্স ইজ ইকুয়ালস নাথিং বাট এই যে হাফ ইন্টু স্ট্রেস ইন্টু স্ট্রেন। মডুলাস অফ রেজিলিয়েন্স হচ্ছে হাফ ইন্টু স্ট্রেস ইন্টু স্ট্রেন। ঠিক আছে। আর এরপর আমরা জানি, আস্তে আস্তে শিখবো যে ইয়াং ইলাস্টিক মডুলাসের উপর কিভাবে আমি তৈরি হতে হয়েছে। তাই মডুলাস অফ রেজিলিয়েন্স হচ্ছে এটা, মানে সিম্পল, ইট ইজ সিমিলার টু স্ট্রেন, কমপ্লিটলি সিমিলার টু স্ট্রেন। স্ট্রেনেরও তাই ছিল, হাফ ইন্টু স্পেস ইন্টু স্ট্রেন, সিমিলার টু স্ট্রেন। ওকে। এবার চলে আসছে প্রপার্টিজ অফ মেটেরিয়াল, আমাদের হয়ে গেল। ভেরি ইম্পর্টেন্ট। আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট লিখে নিই, এটা হলো মোর দা, তার মানে মোর দ্য ইল স্ট্রেস যত বেশি, মডুলাস অফ রেজিলিয়েন্স তত বেশি। মডুলাস অফ রেজিলিয়েন্স তত বেশি, তাই তো? তাহলে এটা আমাদের তাহলে হয়ে গেল। এবার চলে আসবো আমরা স্ট্রেস স্ট্রেন কনসেপ্টে। আস্তে আস্তে আমরা এবার নিউমেরিক্যাল পার্টে ঢুকবো। স্ট্রেস স্ট্রেন কনসেপ্ট, এখান থেকে নিউমেরিক্যাল আছে, ইলাস্টিক কনস্ট্যান্ট, কম্পাউন্ড বার, আর থার্মাল স্ট্রেস স্ট্রেন। স্ট্রেস, স্ট্রেস কি? স্ট্রেস হচ্ছে নাথিং বাট যদি কোনো এক্সটার্নাল ফোর্স আসে, দ্য ডিফরমেশন বা দ্য রেজিস্ট্যান্স আগেন্স্ট ডিফরমেশন, তাকে বলা হচ্ছে স্ট্রেস। এটা হলো ফিজিক্যাল মিনিং, ম্যাথামেটিক্যাল কিন্তু নয়, নর্মাল ফিজিক্যাল মিনিং। ম্যাথামেটিক্যালটা পরে আসছি।
Interstress is nothing but internal resistance force produced at a point against deformation due to external force. স্ট্রেস আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি? এটা স্ট্রেস বহু ধরনের হয়, ঠিক আছে? স্ট্রেস বহু ধরনের হয়। আমরা আগে ইনিশিয়ালি অ্যাক্সিয়াল স্ট্রেসটা নিয়ে ডিসকাস করব, তারপর আমরা ভ্যারাইটিতে যাব, ঠিক আছে? এই স্ট্রেস তার মানে হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স ফোর্স অ্যাক্টিং against deformation to external load. বেসিক্যালি স্ট্রেস মানে হচ্ছে অ্যাক্সিয়াল স্ট্রেস, যেমন অ্যাক্সিস বরাবর কাজ করছে। অ্যাক্সিয়াল স্ট্রেস মানে কম্প্রেসিভ বা টেনশন, যেটা একটু পরে দেখাবো, কম্প্রেসিভ অর টেনশন। স্ট্রেসের অনেক ভ্যারাইটি আছে, এখন জানি স্ট্রেস কিভাবে রিপ্রেজেন্ট করে। অনেক বইতে স্ট্রেস এফ দিয়ে রিপ্রেজেন্ট করে, অনেক ম্যাক্সিমাম জায়গায় সিগমা দিয়ে রিপ্রেজেন্ট করে। এফ বা সিগমা ইজ নাথিং বাট ফোর্স বাই এরিয়া। সিম্পল ফোর্স, এই যে টোটাল ফোর্স, এই টোটাল এরিয়ার ওপর কিন্তু অ্যাক্ট করছে, যদিও পয়েন্ট লোড বা পয়েন্টের ওপর দেখাচ্ছে, বাট স্ট্রেস ইজ অ্যাকচুয়ালি অ্যাক্টিং থ্রু আউট দি ক্রস সেকশন অফ দি এরিয়া। Stress is actually acting throughout the cross section. Stress acting throughout the cross section. Throughout cross section. ঠিক আছে? তাহলে স্ট্রেস এফ বা সিগমা ফোর্স বাই এরিয়া। এই দেখো এখানে তাই দেখিয়েছি, আমি ধরো একটা টেনসাইল ফোর্স দিচ্ছি, তাহলে এই যে ফোর্সটা দিচ্ছি, এই টোটাল বডিটার উপর ফোর্সটা দিচ্ছি, তারপরে ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্স একটা কাজ করবে, নিউটন থার্ড ল। এই যে ফোর্সটা, এই প্রতিটা পয়েন্টের থেকে কিন্তু ফোর্সটা কাজ করছে, F1 F2 F3 F4 প্রতিটা পয়েন্টেই কিন্তু ফোর্সটা কাজ করছে, ঠিক আছে? তাহলে সব কটা আমি যদি অ্যাড করি, F1 F2 F3 ডট Fn করে, তাহলে হচ্ছে টোটাল ফোর্স। তাহলে টোটাল অ্যাভারেজ ফোর্স স্পেস হচ্ছে ফোর্স বাই এরিয়া। তার মানে প্রত্যেকটা পয়েন্টের সাম টোটাল অফ অল দ্য ফোর্সেস, sum total of all the forces at all points, sum total of all the forces at all, তার মানে একটা ফোর্স যখন কাজ করছে টেনসাইল বা কম্প্রেসিভ, তার ইকুয়াল অপোজিট ফোর্স একটা কাজ করবে, এবং এই ফোর্সটা ডিভাইডেড হচ্ছে বিভিন্ন পয়েন্টে, .1 F1, .2 F2, .3 F3 এম করে করে করছে, ঠিক আছে? ইট ইজ নট দ্যাট যে পি কাজ করতে মানে খালি এই পয়েন্টেই ফোর্স লাগছে আর এখানে লাগছে না, এমনটা নয়, ঠিক আছে? ইট ইজ, এই জন্য আমি লিখে এলাম, ইট ইজ অ্যাক্টিং থ্রু আউট দ্য ক্রস সেকশন ইউনিফর্মলি। ইট ইজ ইউনিফর্মলি অ্যাক্টিং থ্রু আউট দ্য ক্রস সেকশন। এটা কিন্তু স্ট্রেসের একটা ইম্পর্টেন্ট প্রপার্টি, ঠিক আছে? এই যে এই 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 ডায়াগ্রামটাও দেখাচ্ছি, দেখো পুরো ইউনিফর্মলি স্ট্রেস আমার কাজ করছে। এবার সব থেকে যেটা ইম্পর্টেন্ট জিনিস, ইউনিটস অফ স্ট্রেস। এই ইউনিটসটাকে যদি ঠিকঠাক না রাখা, মনে রাখা হয়, তাহলে কিন্তু একদম পারা যায় না। ইউজুয়ালি স্ট্রেসের ইউনিট হচ্ছে ফোর্স পার এরিয়া, আমরা সবাই জানি, একটু আগে বললাম। তাহলে স্ট্রেসের ইউনিট হচ্ছে ফোর্স, তার মানে হতে পারে নিউটন পার মিলিমিটার স্কোয়ার, উইচ ইজ মোস্ট পপুলার, বা কিলো নিউটন পার মিলিমিটার স্কোয়ার, বা কিলো নিউটন পার মিটার স্কোয়ার, তো যে কোনো একটা হতে পারে। তো আমাদের কি কনভার্সনটা কি মনে রাখতে হবে? আমাদের মনে রাখতে হবে যে মেগা প্যাসকাল, এটা স্ট্যান্ডার্ড ধরো। 1 megapascal equals 10 to the 6 Pascal equals to 1 Newton per millimeter square। 1 megapascal মানে হচ্ছে 1 Newton per millimeter square, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর তাহলে মেগা প্যাসকালের কম কি হবে? কিলো প্যাসকাল। তাহলে 1 kilopascal equals to 10 to the power 3 Newton per meter square, ঠিক আছে? আর 1 megapascal এর থেকে গিগা প্যাসকাল, আবার 10 to the power 3 অ্যাড করে দাও, তাহলে
10⁹ প্যাসকেল। অর্থাৎ আমি যদি কনভার্সনটাকে এভাবে দেখি যে প্যাসকেল তার উপর কিলো প্যাসকেল তার উপর মেগা প্যাসকেল, মেগা প্যাসকেলটাই ধরা হয় নিউটন পার মিলিমিটার স্কোয়ার, তারপর গিগা প্যাসকেল। মাথায় রাখবে মেগা প্যাসকেল মানে হচ্ছে নিউটন পার মিটার নয়, নিউটন পার মিলিমিটার স্কোয়ার। যদি কোশ্চেন যদি নিউটন পার মিটার স্কোয়ারে থাকে তাহলে কনভার্ট করে নেবে। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবে। অনেক সময় দেয় যে নিউটন পার মিটার স্কোয়ারে দেওয়া আছে, ঠিক আছে। আর 1 কিলো নিউটন মানে হচ্ছে 10 kgf, কিলো ফোর্স তার সঙ্গে 10 মাল্টিপ্লাই করবে, ঠিক আছে। 1 কিলোনিউটন ইজ 10 kgf, কেজি ফোর্স। তাহলে টেনসাইল স্ট্রেস হয় এবং কম্প্রেসিভ স্ট্রেস হয়, ঠিক আছে। To the tensile stress, two equal and opposite pulls applied as a result of which length is increased, আর compressive strength length is decreased। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? টেনসাইল স্ট্রেস is equals to force by area। আবার এখানে লিখতে পারি compressive stress is nothing but force by area, একই ফর্মুলা। এবার হচ্ছে শিয়ার স্ট্রেস। শিয়ার স্ট্রেস কি? স্ট্রেস অ্যাক্টিং প্যারালালি টু দ্য সারফেস, মানে কোনো বডি বা গায়ের সারফেস বা ট্যানজেনশিয়ালি। any stress acting tangentially or along the surface of the body, গা ঘেঁষে যাচ্ছে, ঠিক আছে, নট পারপেন্ডিকুলার। আবার কোন কি ছিল? বডি পারপেন্ডিকুলারলি অ্যাক্টিং করছে, মানে বডির ফেসটা আছে, গাটা আছে, গায়ের পুরো একদম পেট কেটে যাচ্ছে পারপেন্ডিকুলারলি। এবার কি হচ্ছে? কোনো বডি আছে, তার গা বরাবর যাচ্ছে। তাহলে এনি স্ট্রেস অ্যাক্টিং along the surface, any stress acting along the surface or tangential to the surface। আমরা তো নিশ্চয়ই এখানে শিয়ার স্ট্রেস কোথায় পড়েছি বলো তো, তাহলে বুঝবো যে তোমরা শিখেছো। শিয়ার স্ট্রেস কোথায় পড়েছিলাম? ফ্লুইডে পড়েছিলাম, ফ্লুইড মেকানিক্স, টাউ, মনে পড়ে? শিয়ার স্ট্রেস পড়েছিলাম, টাউ ইকুয়ালস টু মিউ ডিউ ডিওয়াই পড়েছিলাম। তার মানে ফ্লুইডে শিয়ার স্ট্রেস কাজ করে, তো শিয়ার স্ট্রেস অ্যাক্টিং অ্যালং সারফেস or tangential to the body, তাকে বলবো আমি শিয়ার স্ট্রেস। তো আমি যদি একটা নাট বল্টু পুল করি, তাহলে দুদিকে পুল করি, তাহলে আমার এই যে সারফেসটা যে লাল রং দিয়ে করলাম, এই সারফেসটা বরাবর কিন্তু আমার একটা শিয়ার স্পেস কাজ করবে। শিয়ার স্পেস আমরা টাউ দিয়ে রিপ্রেজেন্ট করি, ঠিক আছে। এই যে শিয়ার স্পেস, two forces equal and opposite in nature when act tangential to the resisting force, তাকে হচ্ছে শিয়ার স্ট্রেস। এই যে শিয়ার স্ট্রেস। এবার এইখানে কি দেখিয়েছি? এইখানে এই ডায়াগ্রামটা দেখিয়েছি শিয়ার স্ট্রেস। যদি কোনো বডিতে আমি শিয়ার স্ট্রেস কি বললাম, তাহলে বডির শিয়ার থেকে বলা হয় কমপ্লিমেন্টারি ইফেক্ট অফ শিয়ার স্ট্রেস। এটাও ইম্পর্টেন্ট ফর এমসিকিউ। কমপ্লিমেন্টারি ইফেক্ট অফ শিয়ার স্ট্রেস, কমপ্লিমেন্টারি ইফেক্ট অফ শিয়ার স্ট্রেস। কি আছে? একটা বডি যদি আমি 2 ডাইমেনশনাল বডি ধরছি বা 3 ডাইমেনশনাল, যদি গা বরাবর শিয়ার স্ট্রেস কাজ করে, শিয়ার স্ট্রেস কি বললাম? ট্যানজেনশিয়ালি গা বরাবর কাজ করে, তাহলে ঠিক তার উল্টো দিকে ইকুয়াল শিয়ার স্ট্রেস কাজ করবে। সিমিলারলি আবার যদি এদিকে আমি দেখি এরকম কাজ করছে শিয়ার স্ট্রেস, তাহলে ঠিক তার উল্টো ডিরেকশনে বরাবর, এইগুলো বলা হয় কমপ্লিমেন্টারি শিয়ার স্ট্রেস, ইকুয়াল এন্ড অপোজিট, ইকুয়াল এন্ড অপোজিট ইন অপোজিট সাইড। শিয়ার স্ট্রেস সবসময় এইভাবে কিন্তু কাজ করে, ঠিক আছে।
তাহলে শিয়ার স্ট্রেসের ফর্মুলা সেম, দ্যাট ইজ ফোর্স বাই এরিয়া। ঠিক আছে, তাহলে স্ট্রেস আমাদের কি কি ধরনের আছে সেটা একটু বলে দিই। তাহলে দু রকমের তো আমরা অলরেডি শিখলাম, শিয়ার স্ট্রেস অ্যান্ড আমাদের নর্মাল অ্যাক্সিয়াল স্ট্রেস। তাহলে ভ্যারাইটি অফ স্ট্রেস এটা জানা দরকার কেন? এই ক্লাসিফিকেশনটা বেস করেই কিন্তু আমাদের পরবর্তী চ্যাপ্টার গুলো আছে। ভ্যারাইটি অফ স্ট্রেসেস, ভ্যারাইটি অফ স্ট্রেস। ভ্যারাইটি স্ট্রেস কিভাবে আমরা ডিভাইড করি? we can subdivide the stress into four main types. একটা হচ্ছে axial or direct, axial or direct or normal stress, axial or direct or normal stress, এটা perpendicular sigma, sigma force by area, এটা একটা হলো axial or direct or normal stress। দু নম্বর কি হতে পারে? দু নম্বর যেটা বললাম, shear or tangential stress, shear or tangential stress, shear or tangential stress, that is tau। তিন নম্বর কি হতে পারে? বেন্ডিং স্ট্রেস, বেন্ডিং, তার নামে একটা চ্যাপ্টারও আছে, বেন্ডিং or ট্রান্সভার্স স্ট্রেস, বেন্ডিং or ট্রান্সভার্স, এটা বলি আমরা সিগমা বি, বেন্ডিং স্ট্রেস রিপ্রেজেন্ট বাই সিগমা ডি বি। আর একটা আছে, দ্যাট ইজ টর্শনাল স্ট্রেস, টর্শনাল বা টুইস্টিং স্ট্রেস, এটা হচ্ছে টি। ঠিক আছে, চারটি চ্যাপ্টারে চারটি বিভিন্ন স্ট্রেস মানে চারটি চ্যাপ্টার। প্রেশার আর স্ট্রেসের খুব ইম্পর্টেন্ট ডিফারেন্স এমসিকিউ দেয়, তার থেকে বেশি দেয় ইন্টারভিউতে কোশ্চেন দেয়। এই কোশ্চেনটা অনেক সময় পিএসসির ইন্টারভিউতে দেখা গেছে এই কোশ্চেন গুলো করতে। প্রেশার ইজ অলওয়েজ অ্যান এক্সটার্নাল কোয়ান্টিটি, প্রেশার ইজ অ্যান অলওয়েজ অ্যান এক্সটার্নাল কোয়ান্টিটি, স্ট্রেস ইজ অ্যান ইন্টারনাল কোয়ান্টিটি, স্ট্রেস কিন্তু বডির ভেতরে জেনারেট হয়। ঠিক আছে, প্রেশার ইজ স্কেলার কোয়ান্টিটি, স্কেলার কোয়ান্টিটি মানে কি? যার কোনো ডিরেকশন নেই। আর স্ট্রেস হচ্ছে টেন্সার, মানে যার ডিরেকশন আছে। প্রেশার ক্যান বি মেজার্ড, স্ট্রেংথ ইজ ক্যানট বি মেজার্ড। কেমন? প্রেশারে যেমন কোনো ইনস্ট্রুমেন্ট ডাইরেক্টলি আছে, কিন্তু স্ট্রেসের কোনো ইনস্ট্রুমেন্ট নেই, দ্যাট মিনস নট মেজারেবল বাই নো ডাইরেক্ট ইনস্ট্রুমেন্ট। যদিও আমরা ইনডাইরেক্টলি যা বার করি ইনডাইরেক্টলি, ঠিক আছে, নো ডাইরেক্ট ইনস্ট্রুমেন্ট। Due to pressure, stress is produced in the body. Due to stress, pressure cannot be created. অর্থাৎ প্রেশার হলে তবে স্ট্রেস। লাস্টে প্রেশার ফোর্স is always normal. Stress may be parallel or perpendicular to cross section. তাহলে আমরা এখানে কি শিখলাম? প্রেশার, প্রেশার যদি বডির উপরে কাজ করে, if pressure act on body, তাহলে আমি কি পাবো? তবেই আমি স্ট্রেস ইজ ডেভেলপ, স্ট্রেস ইজ ডেভেলপ। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ঠিক আছে, পরের ক্লাস শনিবার দিন যেমন বিকেলে নিই, 4টের দিকে, সেই সময় নেব। ওকে, আমি এই নোটস গুলো পাঠিয়ে দেবো। ঠিক আছে।